প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমাদের দ্বিতীয় দিনের ক্লাস। আমরা আজকে তিনটা ক্লাস করব। তিনটা ক্লাসের 40 মিনিট, তারপরে 10 মিনিট ব্রেক, আবার 40 মিনিট, 10 মিনিট ব্রেক, এবং শেষে 40 মিনিটে এই পুরো পেনাল কোডটি শেষ করা হবে রুটিন অনুসারে। তো যারা ক্লাসে আসার একটু অপেক্ষা করলাম, চলে আসছেন, শুরু করি। তো আমরা গত ক্লাসে তিনটা ক্লাস করেছি গতকালকে। আজকে তিনটা ক্লাসে আমরা পেনাল কোড অর্থাৎ তৃতীয় সাবজেক্ট আমার নোটের পড়ব। দণ্ডবিধি 1860, দ্য পেনাল কোড 1860। সিলেবাসে এই অংশে 20টি প্রশ্ন থাকে এবং নম্বরও 20। শর্ট সাজেশনটি দেওয়া আছে আমার আগের যে ভিডিও, 1 সপ্তাহ আগের, সেখানে এই সাজেশন সম্পর্কে বলা আছে। তো সাজেশনে আমার মূল নোটে কিন্তু 160টার মতো প্রশ্ন ছিল, এখানে 190টি আমি ধারা রেখেছি। এত বেশি পড়া লাগছে না, তারপরেও যদি আরো কম পড়তে চান আমি বলেছি শুধুমাত্র 3 তারকা চিহ্নিত অংশটুকু পড়তে পারেন। তবে একবার অন্তত এই 190টি ধারা আপনারা পড়বেন, তারপরে পরে রিভিশনে কমিয়ে ফেলবেন। র্যাপিড রিভিশন অংশে আপনারা দেখবেন যে যারা গত ক্লাস করেছেন বা ভিডিওটি, গত ক্লাসের 2টা ভিডিও পেন্ডিং আছে, ক্লাস লাইভ ক্লাস 1, 2 এবং 3, সেটা আজকে রাতে দিয়ে দিব আমি। যেহেতু কালকে থেকে আমার চাপ কম, আজকেও নোট সব ক্লিয়ার করে দিলাম 3 দিনে। প্রায় 250-র মতো নোট ক্লিয়ার হয়ে গেল। কালকে থেকে নোটের চাপ কম হবে, ডেইলি হয়তো বা 10-20টা, সেটা চাপ হবে না। আচ্ছা, ঠিক আছে, ক্লাস আমরা শুরু করি। র্যাপিড রিভিশন আমি এই কারণে বলছি যে আপনারা এখানে যে তথ্যগুলো আছে খুব দ্রুত পড়ে শেষ করতে পারবেন। যেমন বিগত সালে আসা একটি তথ্য, ভারতীয় উপমহাদেশে আইন কমিশন গঠিত হয় 1834 সালে। আইন কমিশনের গঠনের উদ্দেশ্য কি ছিল? ব্রিটিশরা যখন ভারতীয় উপমহাদেশে কলোনি তৈরি করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন শাসন চালু করে, নবাব সিরাজউদ্দৌলা 1753 সালে পলাশ পলাশির আম্র কানন, মানে আমবাগানে যে পরাজয়ের পরে আমরা তো স্বাধীন, শেষ নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা, তারপরে ব্রিটিশরা আমাদের ঘাড়ে এসে বসে দীর্ঘ 200 বছর আমাদের শাসন করে। তো এই সময় আমাদের জন্য এই আইনটি তৈরি করার উদ্দেশ্যে, পেনাল কোড তৈরি করার উদ্দেশ্যে আইন কমিশন গঠন করা হয়। এবং এই আইন কমিশনের চেয়ারম্যান বা সভাপতি ছিলেন থমাস ব্যাবিংটন ম্যাকুলে, বা সংক্ষেপে ম্যাকুলিন বা লর্ড ম্যাকুলে। তো ম্যাকুলে ম্যাকুলিন একই ব্যক্তি, উচ্চারণ ভিন্নতার কারণে নাম 2 রকম হচ্ছে, এই যে ইংরেজিটা দেখে নেবেন। এবং আইন কমিশন এর অন্য 3 জন কমিশনার আবার আছে, অ্যান্ডারসন, মিলেট এবং ম্যাকলিড। অ্যান্ডারসন, মিলেট, ম্যাকলিড, তাহলে 4 জন ব্যক্তির নাম এই দণ্ডবিধি বা দ্য পেনাল কোডের ড্রাফট প্রস্তুতকারী সদস্য, মোট 4 জন। ম্যাকুলে বা ম্যাকুলিন, যিনি সভাপতি, অ্যান্ডারসন, মিলেট এবং ম্যাকলিড। এই 4 জনের নাম আপনাদের মনে রাখতে হবে, এটা আসে কিন্তু ভাইভাতেও অনেক সময় ধরা হয়। এরপরে যে তথ্যগুলো আছে সেগুলো খুবই সহজ। আরেকটা যে তথ্য আপনাদের লাগবে, যে এই আইনটা কিন্তু একটা মৌলিক আইন বা বিধিবদ্ধ আইন, তত্ত্বগত আইন বা সাবস্ট্যান্সিয়াল ল। সাধারণত 7টা যে সাবজেক্ট আছে, 7টা সাবজেক্টের মধ্যে 2টা সাবজেক্ট হচ্ছে তত্ত্বগত আইন বা সাবস্ট্যান্সিয়াল ল বা মৌলিক আইন। একটা হচ্ছে ক্রিমিনাল সেক্টরে পেনাল কোড, এবং আরেকটা হচ্ছে সিভিল সেক্টরে এসআর অ্যাক্ট। আর বাদ বাকি 7টা সবগুলোই হচ্ছে প্রসিডিউরাল ল অথবা অ্যাডজেক্টিভ ল। প্রসিডিউরাল ল এর অপর নামই হচ্ছে অ্যাডজেক্টিভ ল। আচ্ছা, তৃষ্ণা মিত্রা, তৃষ্ণাপুকে লাইনে আসার সুযোগ দিয়েছি। যদি নয়েজ না হয় লাইনে আসবেন একটু রেসপন্স করার জন্য। সবকিছু ঠিক আছে কিনা বলবেন। হ্যাঁ। হ্যাঁ স্যার, নমস্কার স্যার, ভালো আছেন? হ্যাঁ, আদাব, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি স্যার। হ্যাঁ, এবার সবকিছু শোনা ঠিক যাচ্ছে আছে? স্যার, আগে একটু সমস্যা হচ্ছিল, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো এই যে বললাম যে 2টা সাবস্ট্যান্সিয়াল ল, একটা পেনাল কোড আর একটা হচ্ছে এসআর অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইন।
সুনির্দিষ্ট প্রতিকার আইন হ্যাঁ। সিভিল ক্ষেত্রে, পেনাল কোড হচ্ছে ক্রিমিনাল সেক্টরে। আর বাদ বাকি যে সাবজেক্ট পাঁচটা আছে সবগুলোই প্রসিডিউরাল ল। প্রসিডিউরাল লর আরেকটা ইংরেজি নাম কি? অ্যাডজেক্টিভ ল। মনে থাকবে, বা পদ্ধতিগত আইন। আচ্ছা, একটি বিধিবদ্ধ আইনের রেস্ট্রোস্পেক্টিভ ইফেক্ট অর্থাৎ অতীত প্রয়োগ বা প্রযোজ্যতা নেই। রেস্ট্রোস্পেক্টিভ ইফেক্ট মানে জন্ম হয়েছে পরে এবং কার্যকারিতা আগে। সাতটা আইনের মধ্যে একটা মাত্র আইনের রেস্ট্রোস্পেক্টিভ ইফেক্ট আছে, সেটা হচ্ছে বার কাউন্সিল অর্ডার। বার কাউন্সিল অর্ডার সৃষ্টি হয়েছে ফেব্রুয়ারিতে, সরি, সৃষ্টি হয়েছে 72 সালে। কিন্তু এইটার যে কার্যকারিতা সেটা হচ্ছে 26শে মার্চ 1971, আমাদের বাংলাদেশের যেদিন জন্ম হয়। স্বাধীনতার ঘোষণা যেদিন আসে, আমাদের স্বাধীনতা দিবস থেকে সেটাকে পূর্ব থেকে কার্যকর দেখানো হয়েছে, যেটাকে রেস্ট্রোস্পেক্টিভ ইফেক্ট বলা হয়। একটা মাত্র আইন আছে এই সাতটা সাবজেক্টের মধ্যে, অন্যান্য আরো আছে যেগুলো আমাদের সিলেবাসের আওতাভুক্ত নয়। আচ্ছা, বাদ বাকিগুলো পড়লে বুঝতে পারবেন, কঠিন কিছু নয়। অপরাধের চারটি মৌলিক উপাদান থাকে। যেমন অপরাধ করার জন্য মানুষ মানুষকে আসামি করা যায়। কোনো প্রাণী বা রোবট, রোবট কিন্তু কি করতে পারে? অপরাধ করতে পারে। কিন্তু রোবটের নামে মামলা করা যাবে না। তাহলে মানুষের নামে মামলা করা যাবে, আবার অনেক সময় প্রতিষ্ঠানের নামে মামলা করা যায়। কিন্তু প্রতিষ্ঠানের নামে সিভিল মামলা হয়, ক্রিমিনাল মামলা হলেও এই ক্রিমিনাল মামলায় প্রতিষ্ঠানকে তো আর জেলে ঢুকিয়ে দেওয়া যায় না। এই প্রতিষ্ঠানের যারা মালিক তাদেরকে হয়তোবা জেলে ঢোকানো যেতে পারে। তার মানে এখানে মানুষের ইনভলভমেন্ট থাকবে অপরাধ করতে হলে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অপরাধী দোষী বা দুষ্টু মন, মিনসরিয়া বা গিলটি মাইন্ড। অপরাধ সংগঠনের জন্য দোষী মন থাকা আবশ্যক। মনের মধ্যে একটা দুষ্ট প্রকৃতির চিন্তা ভাবনা থেকেই অপরাধের সৃষ্টি হতে হবে, তাহলে সেটা অপরাধ বলা যাবে। আকস্মিক বা মনের ইচ্ছার বাইরে গিয়ে মন সরল বিশ্বাস একটা কিছু করে ফেলেছে, সেখানে জেনারেল এক্সেপশনস আছে। রাইট অফ প্রাইভেট ডিফেন্সের জায়গাগুলো এখানে আছে। তো সে তখন সেটা কি হচ্ছে না? অপরাধ হচ্ছে না। কারণ জেনারেল এক্সেপশনস এর মধ্যে কি থাকে না? গিলটি মাইন্ড থাকে না। অপরাধমূলক কার্য বা বিরতি মানে কোনো না কোনো কাজ করতে হবে, অথবা যে কাজটি আপনার করা উচিত ছিল, যে কাজটি আপনার দায়িত্বের মধ্যে ছিল, সেই কাজটি আপনি করলেন না। তার মানে ওমিশন। আপনার দায়িত্ব এড়িয়ে গেলেন। আপনার দায়িত্ব এড়িয়ে যাওয়ার পরেও যদি কোনো ক্ষতির সম্মুখীন হয়, যেমন মনে করেন যে ট্রেনের যে লাইন, সে লাইনে গেটম্যান থাকে, সময় মতো ট্রেন আসলে গেট নামিয়ে দেয়। তো গেটম্যান যদি দায়িত্ব না পালন করে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তার জন্য কাকে দায়ী করা যাবে? গেটম্যানকে। তো সে ট্রেন আসলো, জাস্ট লাইনের যে গেট সেটা নামিয়ে দিল না, ট্রেনের সাথে একটা বাসের অ্যাক্সিডেন্ট, কলিশন ঘটে গেল। তাহলে দোষটা কার? ওই গেটম্যানের। তাহলে গেটম্যান কিছুই করেনি, জাস্ট তার কাজটা করেনি, বিরত থেকেছে, তাতেই তার অপরাধ হয়ে যাবে। এত কিছু হওয়ার পরে 4 নম্বর যে পয়েন্ট, ক্ষতি বা ইনজুরি। এই ইনজুরি বলতে যে শারীরিক আঘাত, শুধু এটাই এটাই নয়, যে কোনো প্রকারের ক্ষতি, সেটা একজনের হতে পারে বা একাধিক ব্যক্তির অপরাধমূলক কার্য বা কার্যবিরতির মাধ্যমে অপর এক বা একাধিক ব্যক্তির। তার মানে অপরাধী একজন বা একাধিক হতে পারে, ভিকটিম বা যার ক্ষতি হলো তারাও এক বা একাধিক হতে পারে। দেহ, মন, সুনাম বা অথবা সম্পত্তির যদি ক্ষতি হয়, তাহলে এই চারটি উপাদান যদি মিলে যায় তাহলে কি হবে? অপরাধ সংঘটিত হবে। এবার বাকিগুলো আপনারা পড়তে থাকবেন, দেখবেন যে এখানে এই আগের অংশটুকু আমার পুরাতন নোটেই ছিল, 22 নম্বর পয়েন্ট থেকে আমার এই নোটে নতুন কিছু অ্যাড হয়েছে। যেমন ধারা 2 এর পয়েন্ট অ্যাড হয়েছে। পুরাতন নোটে 21 নম্বর পয়েন্ট পর্যন্ত ছিল, যাদের কাছে আছে নোট, মূল নোট। আর 22 নম্বর পয়েন্ট থেকে কি আছে? হ্যাঁ, 2 ধারা আমার কিন্তু যে আগের মূল নোট সেখানে কিন্তু ছক আকারে আছে, কিন্তু ওই ছক এই নোটে নাই। কারণ র্যাপিড রিভিশন করব, ছক পড়ার এখন আর সময় নেই। কি করব? আমরা দ্রুত পড়ে শেষ করব, কোরআন শরীফ খতম করার মতন। বাংলাদেশের ভেতরে কৃত অপরাধের জন্য প্রত্যেক ব্যক্তিকে, বাংলাদেশি ও বিদেশি নাগরিককে দণ্ড দেওয়া যাবে, 2 ধারায় বলছে। বিদেশে অবস্থানরত শুধুমাত্র বাংলাদেশি নাগরিকের কৃত অপরাধের বিচার করা যাবে, 3 ধারায় বলছে। আবার বিদেশের সীমানায় অবস্থানরত বাংলাদেশে নিবন্ধনকৃত অর্থাৎ রেজিস্টার্ড কোনো জলযান মানে শিপ বা ভেসেল ও বিমানে, বিমান মানে উড়োজাহাজ, এয়ারক্রাফট, বাংলাদেশি বা বিদেশি নাগরিকের কৃত অপরাধের বিচার বাংলাদেশের আদালতে করা যাবে যদি তাকে বাংলাদেশে পাওয়া যায়। অর্থাৎ কোনো জলযান বা বিমান, সেটা বাংলাদেশের
সীমানার মধ্যে থাক আর বাইরে থাক, ওখানে অপরাধ করার পরে, জাহাজ বা বিমানে অপরাধ করার পরে সে পালিয়ে যদি বাংলাদেশের ঢাকায় লুকিয়ে থাকে, চিটাগং এ লুকিয়ে থাকে, রাজশাহীতে লুকিয়ে থাকে, তাকে পাওয়া গেলে তাকে বাংলাদেশে বিচার করা যাবে, যদিও সে দেশের বাইরে বাংলাদেশের রেজিস্টার্ডকৃত কোনো জলযান বা বিমানে অপরাধ করেছে, তবুও তার বিচার বাংলাদেশে হবে। ধারা 4-এ বলা আছে। এটা আমার পুরাতন নোটে কিন্তু একটা গ্রাফিক্স, একটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এই নোটে আবার সেটা কৌশ মানে ধারা মনে রাখার কৌশল অংশে সেটা আছে। বাকিগুলো আপনারা ধীরে ধীরে পড়ে নেবেন, সরি, দ্রুত পড়ে নেবেন। বুঝতে না পারলে আমাকে মেসেজ করবেন, আমি বুঝিয়ে দেবো। আমি বাকিগুলো আর পড়ে দিচ্ছি না, খুব চমৎকার ভাবে সাজানো আছে, আশা করি সমস্যা হওয়ার কথা না। বিশেষ করে যারা আমার পুরাতন স্টুডেন্ট আছেন, রেগুলার ব্যাচের স্টুডেন্ট, তাদের তো সমস্যা না হওয়ারই কথা। তারপরেও যদি সমস্যা হয়, মনে করেন টাইপ মিস্টেক আছে, কোনো ভুল আছে, মেসেজ করবেন। আমি সোমবার থেকে মেসেজের উত্তর দিব, কালকে পর্যন্ত আমি উত্তর দিব না, কালকে একটু বিশ্রাম নিতে হবে আমাকে। আচ্ছা, এরপরে দেখেন চতুর্থ অধ্যায়ের 76 থেকে 106, এখানে আছে সাধারণ ব্যতিক্রম। চতুর্থ অধ্যায় আছে সাধারণ ব্যতিক্রম, আর দ্বিতীয় অধ্যায় আছে সাধারণ ব্যাখ্যা বা এক্সেপশনস। আবারও বলি, চতুর্থ অধ্যায় আছে জেনারেল এক্সেপশনস মানে ব্যতিক্রম, আর দ্বিতীয় অধ্যায় আছে হচ্ছে জেনারেল এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা। অনেক সময় আসতে পারে, এটা বারবার আসে যে জেনারেল এক্সেপশন বা সাধারণ ব্যতিক্রম কোন অধ্যায়ে আছে। চতুর্থ অধ্যায়, 3বার এসেছে এই প্রশ্নটা। তো দ্বিতীয় অধ্যায়কে টার্গেট করে যদি আসে যে সাধারণ ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন কোথায় আছে, দ্বিতীয় অধ্যায়। তো এখানে দেখেন সাধারণ ব্যতিক্রমের আওতাভুক্ত কার্যে কোন উপাদানটি থাকে না। অপরাধী, দোষী বা দুষ্ট মন মানে মেনস্রিয়া বা গিলটি মাইন্ডটা থাকে না। বাকি যে 4টা উপাদান আমরা দেখলাম না অপরাধের, এই একটা উপাদান অনুপস্থিত থাকে, বাকি মানুষ থাকে। ইনজুরি হয়, মানুষের তো ক্ষতি হয়, মানুষ মারাও তো যায়। 100 ধারায় মেরে ফেললেও কি হয় না, অপরাধ হয় না। তারপরে কোনো কাজ বা কার্যবিরতিও থাকে, মানে 3টা উপাদান বিদ্যমান থাকে। এই জেনারেল এক্সেপশনস এর মধ্যে শুধু একটা উপাদান থাকে না, গিলটি মাইন্ড। তো সেটা যদি প্রমাণ করা যায়, আসামি কি হবে, খালাস পাবে। এরপরে 76, 77, 78, 79, 80 সবগুলোই সুন্দরভাবে সাজানো আছে দেখেন। 82টা পড়ে দিচ্ছি। 9 বছরের কম বয়স্ক শিশুর কার্য অপরাধ নয়, তবে 9 বছরের শিশুর কার্য অপরাধ হবে। মানে 9 বছরের বার্থডে পালন করা হয়ে গেছে, সেই শিশু যদি বার্থডের দিন, 9 বছরের বার্থডে সেলিব্রেশন করতে গিয়ে যদি অপরাধ করে, তাহলে কিন্তু সেটা অপরাধ হবে, সাজা হবে। কিন্তু 9 বছরের বার্থডের একদিন আগেও অপরাধ করলে সেটা আর অপরাধ হবে না। তাহলে এই যে 9 বছরের কম, কত বছরের কম, কম শব্দটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে। এই কম শব্দকে টার্গেট করেই প্রশ্ন আসবে। কম থাকলে উত্তর হবে 9 বা 9, যদি কম না থাকে তাহলে 9-এর নিচে যে অপশনগুলো আছে সেগুলো উত্তর, 6, 7, 8 এগুলো। বাকিগুলো পড়ে নেবেন। 96 থেকে 106 আছে এখানে। দেখেন 100 ধারায় বলা হচ্ছে যে নিজের ও অন্যের দেহ রক্ষার্থে মৃত্যু ঘটানো যখন অপরাধ নয়। 6টি ক্ষেত্রে আক্রমণ প্রতিরোধে আক্রমণকারীর মৃত্যু ঘটানো যাবে। আমাকে মারতে আসলে আমি কি ছেড়ে দেবো, ব্যাপারটা এরকম। যা ঘটতে পারে মানে যে অপরাধীটা কি উদ্দেশ্যে আসছে, আমাকে মেরে ফেলতে আসছে, তাহলে আমি তো ছাড় দিব না, নিজেকে বাঁচাতে তাকে মেরে ফেলতে হবে যদি প্রয়োজন হয়। 99 ধারায় আবার বলা আছে যে যতটুকু সীমা পর্যন্ত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় তা অতিক্রম করে কৃত কাজ অপরাধ হবে। মানে 99 ধারায় হচ্ছে সাধারণ ব্যতিক্রমের মধ্যে ব্যতিক্রম। 99 ধারায় একটা কি করে দিচ্ছে, আপনাকে সীমানা বা কন্ট্রোল করে দিচ্ছে যে আপনি যাচ্ছে তাই করতে পারেন না। প্রাইভেট ডিফেন্সের নামে মানুষকে আপনি মেরে ফেলবেন, আঘাত করবেন, গুরুতর আঘাত, আরো অনেক কিছু করবেন, সাধারণ আঘাত, আটকে রাখবেন, এগুলো করা যাবে না। 99 ধারায় যতটুকু আপনার করা দরকার ছিল ততটুকুই করবেন। কেউ আপনাকে একটা কেউ আপনাকে একটা বাঁশের লাঠি নিয়ে এগিয়ে আসছে মারার জন্য, আপনি একটা মনে করেন ধারালো অস্ত্র বের করে সে মারার আগে তাকে মেরে একেবারে মেরেই ফেললেন, তাহলে হলো? সে বাঁশের লাঠি দিয়ে আপনাকে বড়জোর আঘাত করে গুরুতর আঘাত করতে পারতো, মেরে তো আর ফেলতে পারতো না। বা আপনি সরে যেতে পারতেন, তাই বলে তাকে মেরেই ফেলতে হবে? আবার হয়তো বা কেউ আসছে গিয়ে, ধারালো অস্ত্র আছে তার হাতে, আপনার আছে পিস্তল, আপনি একবার গুলি করলেন, পায়ে লাগলো বা ঘাড়ে লাগলো, যেখানে লাগলো সে বেঁচে যেত, সে থেমে গেছে, আপনাকে আর আক্রমণ করতে আসেনি, মানে আপনি আর আক্রমণের সম্ভাবনা আপনার নাই। ওই সময় আপনি আরেকটা গুলি করে দিলেন, ঠাই ঠাই করে 2-3টা গুলি করে দিলেন। নেভি, আর্মি, এদের মধ্যে বিশেষ করে নেভির মধ্যে ট্রেনিং এ করা আছে যে পরপর 3টা গুলি করতে হবে, তাদের ট্রেনিং এ আছে।
মৃত্যু মৃত্যু নিশ্চিত করার জন্য নেভিরা কি করে, নৌবাহিনীরা কি করে, পরপর তিনটা গুলি করে। এটা তাদের নেভির নিয়ম কানুনের মধ্যে আছে। তো পরপর তিনটা গুলি করে যদি এভাবে মেরে ফেলা হয় কোনো মানুষকে, প্রাইভেট ডিফেন্সের অংশ না থাকে, সেটা নেভির মধ্যে না, সে তারা যদি অপরাধ করে তাদের কিন্তু মার্শাল কোর্টে সেই বিচার হবে। কিন্তু সাধারণ ব্যক্তি আমরা যদি এই কাজটা করি, প্রথম গুলি সেলফ ডিফেন্সের জন্য হলো, পরের গুলিগুলো কিন্তু সেলফ ডিফেন্সের জন্য নয়, আমার ইন্টেনশনালি তখন তাকে, রাগ হোক যেই হোক, আমি তাকে মেরে ফেললাম। তাহলে এই 100 ধারার সুবিধা পাওয়া যাবে না, মানে সাজা হবে, খালাস পাওয়া যাবে না। আমাকে গুরুতর আঘাত করতে আসছে, আমি তাকে মেরে ফেলতে পারবো। যদি ভিকটিম কোনো মহিলা হয়, তাকে যদি ধর্ষণ করতে আসে, তাহলে ওই মহিলা নিজেই ধর্ষক, যে ধর্ষণ করতে আসছে তাকে মেরে ফেলতে পারবে। অথবা আমার চোখের সামনে যদি দেখি যে কোনো নারীকে কোনো পুরুষ ধর্ষণের চেষ্টা করছে, আমি ওই নারীর সম্ভ্রম বাঁচানোর উদ্দেশ্যে আমি তাকে আঘাত করে মেরেও ফেলতে পারবো। অস্বাভাবিক কামনা 377 ধারায় যেটা সমকামিতার কথা বলা হচ্ছে, সেইটা বা এখানে প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে যদি কোনো যৌন সঙ্গম করা হয়, সেক্ষেত্রেই সেটা 377 ধারায় আসে। এই ধরনের কাজকর্ম যদি কেউ করতে আসে বা করতে দেখি আমি কারোর সাথে হচ্ছে, কোনো প্রাণীর সাথে এই কাজ কেউ করার চেষ্টা করছে, এই জঘন্য ঘৃণিত কাজ, বিকৃত যৌনতার কাজ, তখন এই ব্যক্তিকে মেরে ফেলাও যাবে। যদি সেইটার প্রয়োজন হয়, তাকে আটকানো যাচ্ছে না, সে এত এগ্রেসিভ, তখন মেরে ফেলানো যাবে। আর যদি তাকে সাধারণ আঘাত করে সরানো যায় বা তাকে আটকে রাখা যায়, তাহলে না মারলেও চলবে। মনুষ্যহরণ বা অপহরণ মানে কিডন্যাপিং অর অ্যাবডাকশন, তাহলেও মেরে ফেলা যাবে। অথবা আটক করতে আসছে আপনাকে, আটক করার পরে কি করবে, হয় আপনাকে কোথাও আটকে রাখবে, অথবা কিডন্যাপ করে নিয়ে চলে যাবে, বা অ্যাবডাকশনের চেষ্টা করবে। তাহলেও এই 100 ধারা এই 6টি ক্ষেত্রে অন্য ব্যক্তিকে মেরে ফেলারও পারমিশন দিচ্ছে। এবং সম্পত্তি রক্ষার ক্ষেত্রে এই ধরনের প্রাইভেট ডিফেন্স আছে 4টি ক্ষেত্রে। তাহলে দেহ রক্ষার্থে 6টি, সম্পত্তি রক্ষার্থে 4টি, টোটাল 10টি। যদি প্রশ্নের মধ্যে আসে দেহ ও সম্পত্তি রক্ষার্থে কতটি ক্ষেত্রে প্রাইভেট ডিফেন্স আছে বা আত্মরক্ষার অধিকার আছে, আত্মসম্পত্তি রক্ষার অধিকার আছে, এইভাবে যদি প্রশ্ন আসে তখন অপশন হয়ে যাবে 10। লক্ষ্য করবেন, প্রশ্নের মধ্যে দেহ আছে না আত্মরক্ষা আছে, আত্মরক্ষার দেহ রক্ষা একই কথা। সম্পত্তি কথাটা আছে কিনা, যদি সম্পত্তি থাকে তাহলে 4, দেহ থাকলে বা আত্মরক্ষা থাকলে 6, আর দুইটাই যদি থাকে অপশনে তাহলে 10। যুক্ত করে যোগ করতে হবে। তো এগুলো র্যাপিড রিভিশনে আমি আর বুঝিয়ে দিচ্ছি না, আগে অনেক বুঝিয়ে দিয়েছি, দ্রুত পড়ে শেষ করবেন। এখানে শেষ করলে খুব তাড়াতাড়ি শেষ করা সম্ভব। আচ্ছা, এখানে অনেকে বুঝতে পারে না যে অপরাধমূলক বা দণ্ডনীয় নরহত্যা, কালপেবল হোমিসাইড, কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে, 299 ধারায় আছে যে মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে, মৃত্যু ঘটতে পারে এমন আঘাতের অভিপ্রায় নিয়ে, কিংবা মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে কোনো কার্যের মাধ্যমে মৃত্যু ঘটায়, তবে তা অপরাধমূলক নরহত্যা হিসেবে গণ্য হবে। যেমন উদাহরণ, কূপের মুখে ঘাস পেতে ফাঁদ তৈরি করে হত্যা করলো। কূপের মুখে ঘাস পেতে রেখেছে, সে হয়তোবা উদ্দেশ্য আছে কাউকে এখানে ফেলবে, হয়তোবা কোনো প্রাণীকে ফেলতে পারে, কোনো প্রাণীর জন্য ফাঁদ পাততে পারে মনের মধ্যে। অনেকে আছে না যে যারা শিকারী, শিকার করে, প্রাণী শিকার করে, তো প্রাণী শিকার করতে যে একটা মানুষ পড়ে মারা গেল, তো এইটা খুন হবে না, কি হবে, অপরাধমূলক নরহত্যা হবে। আচ্ছা, এটা খুন হবে না অপরাধমূলক নরহত্যা হবে, এটা 299 ধারার বিষয়বস্তু নয়। 299 ধারায় অপরাধমূলক নরহত্যা হবে কিনা, না কোনো অপরাধ হবে না, এটা বোঝাবে। আর 300 ধারায় এসে আবার অপরাধমূলক নরহত্যারই আরেকটা অংশ হচ্ছে মার্ডার। তার মানে মার্ডারটা কিন্তু অপরাধমূলক নরহত্যারই একটা অংশ। কোনো কাজকে মার্ডার হতে হলে প্রথমে অপরাধমূলক নরহত্যা হতে হবে, অপরাধমূলক নরহত্যার গেট পার হয়েই কিন্তু খুনের গেটে প্রবেশ করবে বা খুনের দরজায় প্রবেশ করবে। তার মানে অপরাধমূলক নরহত্যা না হয়ে সেটা ডিরেক্ট মার্ডার হতে পারে না। তার মানে ফার্স্ট সেটাকে চিন্তা করতে হবে এটা একটা অপরাধমূলক নরহত্যা, তারপরে সেইটা পরবর্তীতে আমরা চিন্তা করব এটা খুন কিনা। এই কারণে উদাহরণ ক যদি আসে, মনে হতে পারে অপশন খুন হবে বা মার্ডার হবে, কিন্তু না। এই তিনটা আমি উদাহরণ দিয়ে দিয়েছি, এই কারণে এই তিনটা উদাহরণ আসে। অনেকে ভুল করে খুন উত্তর লিখে রাখে, মার্ডার লিখে রাখে,
কিন্তু না, এই তিনটা উদাহরণ দেখলে আপনারা কি করবেন? অপরাধমূলক নরহত্যা বা কালপেবল হোমিসাইড উত্তর করবেন। ঝোপের আড়ালে আছে জেনে কাউকে গুলি করে হত্যা। দেখেন, একজন ব্যক্তি ঝোপের আড়ালে আছে, আমার জানা আছে, আমার মনে হলো আমি তাকে গুলি করে, আন্দাজি গুলি করলাম, বা ঝোপের আড়ালে তো বুঝতে পারছে নড়াচড়া করছে, ওখানে গুলি করলাম, জেনে শুনে গুলি করে মেরে ফেললাম। এটা উদাহরণ পড়লে মনে হবে যে এটা কি, খুন বা মার্ডার। কিন্তু না, এটাও অপরাধমূলক নরহত্যা। কেন এটা? কারণ এটা 299 ধারার আন্ডারে উদাহরণ, তাই এর বাইরে বোঝার দরকার নেই আপনাদের, না হলে আবার প্যাচ লেগে যাবে। তার মানে তিনটা উদাহরণ মনে রাখতে হবে, 299 ধারার উদাহরণ, তাই এটা অপরাধমূলক নরহত্যা। আচ্ছা, কিন্তু আবার অপরাধমূলক নরহত্যা নয়। মুরগি চুরির উদ্দেশ্যে ছোড়া গুলিতে কোনো ব্যক্তির খুন হয়েছে। গুলি করলো পাখিকে, লাগলো মানুষকে, গুলি করলো ছাগলকে, লাগলো মানুষকে, গুলি করলো হরিণকে, লাগলো মানুষকে, মরে গেল, ইন্টেনশন নাই, তো এখানে অপরাধমূলক নরহত্যা হবে না। তাহলে দুইটা হবে, একটা হবে না। ব্যাখ্যা এক, অসুস্থ ব্যক্তিকে আঘাতের মাধ্যমে হত্যা। অসুস্থ ব্যক্তি হালকা করে মেরে দিলাম বুকে, প্রেস মেকার বসানো আছে হার্টে, একটা জোরে ঘুষি মেরে দেওয়া হলো, শেষ, প্রেস মেকার ভেঙে গেল, হার্টবিট বেড়ে গেল বা কমে গেল, মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাবে। আরো অনেক কারণ থাকতে পারে, যে তার একটা খাবারে অ্যালার্জি আছে, সে খাবারটা তাকে খাওয়াই দিলাম, অ্যালার্জির কারণে মারা গেল। আঘাতের মাধ্যমে হত্যা, যদিও যথাযথ চিকিৎসায় বেঁচে যেত, তবু অপরাধ হবে। ব্যাখ্যা তিন, গর্ভস্থ কোনো শিশুর মৃত্যু ঘটানো নরহত্যা নয়। গর্ভে কোনো শিশু আছে, সেটা আদৌ কোনো শিশু নয়, সেটাকে বলা হবে ফিটাস বা ভ্রূণ। মায়ের গর্ভে যতক্ষণ আছে, তার মানে গর্ভ থেকে বের হওয়ার 1 মিনিট আগেও, মানে একটু পরেই বের হবে, বা 1 সেকেন্ড আগেও যদি গর্ভের ভেতরে থাকা অবস্থায় মেরে ফেলা হয়, তাহলে সেটা আর কালপেবল হোমিসাইড, মার্ডার এগুলো কিছুই হবে না। কি হবে? 312 ধারায় মিসক্যারিয়েজ যে অপরাধটা আছে সেটা হবে। সাজা আছে 313-তে, 312-তেও সাজা আছে, তার মানে গর্ভপাত করানো। কিন্তু যদি শিশুটির শরীরে আংশিক ভূমিষ্ঠ হয়, একটু অংশও যদি দেখা যায়, শ্বাস প্রশ্বাস গ্রহণ করুক আর না করুক, মানে সে বেঁচে থাক বা মৃত থাক, ওই অবস্থায় যদি শিশুটাকে মৃত্যু ঘটানো হয়, বা বাইরে থেকে কোনো আঘাত করা হয় শিশুকে, বা কোনো ইনজেকশন দেওয়া হয়, কোনো বিষ প্রয়োগ করা হয় শিশুর শরীরে, ওই অবস্থাতে সামান্য বের হয়েছে, তবুও সেটা কি হবে? মার্ডার হবে বা নরহত্যা হবে। এখানে মার্ডার বলা যাবে না, কারণ আমরা 300 ধারা পড়ছি না, 299 ধারা পড়ছি, মানে নরহত্যা হবে। এখন ওপরে যে আমরা ঘটনাগুলো দেখলাম, এটা জেনারেলি কালপেবল হোমিসাইড। এবার 300 ধারায় এসে মার্ডার, 300 ধারার বিষয়বস্তু আসলে দুইটা, যে একটা ঘটনা একটু আগে যেটা দেখলাম, সেটা আদৌ মার্ডার হবে না কালপেবল হোমিসাইডই থাকবে, সেটা বলে দেয় 300 ধারায়। তার মানে 300 ধারা আসলে 299 ধারারই একটা এক্সটেনশন বা ব্যাখ্যামূলক ধারা, যেটা এখানে 300 ধারায় আরো ক্লিয়ার করা হয়েছে। অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য, হোয়েন কালপেবল হোমিসাইড ইজ মার্ডার। তার মানে প্রথমে ফার্স্ট পয়েন্ট মার্ডারের কথা, অপরাধমূলক নরহত্যা যখন খুন হিসেবে গণ্য নয়, হোয়েন কালপেবল হোমিসাইড ইজ নট মার্ডার। অনেক বইয়ে থাকে অ্যামাউন্টস টু মার্ডার, একই কথা রিটেন বইয়ে থাকতে পারে। এখানে 5টি ব্যতিক্রম সাপেক্ষে, অর্থাৎ কোনো হত্যাকাণ্ড যদি একটিও ব্যতিক্রমের মধ্যে না পড়ে, তবে তা খুন, মানে ব্যতিক্রমের মধ্যে গেল না, তাহলে সেটা মার্ডারই হয়ে যাবে। আর যদি 5টি ব্যতিক্রমের এক বা একাধিক ব্যতিক্রমের মধ্যে পড়ে, তাহলে সেটা খুন নয়, কি হবে? কালপেবল হোমিসাইড হতে পারে। সেইটা হতে পারে হচ্ছে প্রাইভেট ডিফেন্সের কারণে, বা কোনো জেনারেল এক্সেপশনস এর মাধ্যমে পড়বে, মানে সেটা মার্ডার না, অন্য কিছু হতে পারে। এবার আমরা দেখে নিব যে কোনগুলো মার্ডার হবে। বলা হচ্ছে খুনের উপাদান বা মার্ডারের উপাদান 4টি। দেখ, খুনের বা মার্ডারের উপাদান 4টি, আর কালপেবল হোমিসাইড হতে হলে আবার 5টি ব্যতিক্রম আছে। তো 4টি এলিমেন্ট বা উপাদান এবং 5টি ব্যতিক্রম বা এক্সেপশন, এই 9টি জিনিস যদি আপনি মাথায় নিতে পারেন, তাহলে কোনটা মার্ডার কোনটা কালপেবল হোমিসাইড আপনি সহজেই ডিফার করতে পারবেন, আলাদা করতে পারবেন। প্রথমত, মৃত্যু ঘটানোর অভিপ্রায় মানে ইনটেনশন থাকবে। দ্বিতীয়ত, মৃত্যু ঘটতে পারে এমন বিষয় জেনে, মানে নলেজ আছে। তৃতীয়ত, এমন শারীরিক আঘাত বা ইনজুরি যা প্রকৃতির স্বাভাবিক নিয়মে মৃত্যু ঘটাবে।
তো এমন আঘাত করলো। অপরাধমূলক নরহত্যা মানে কি, এক ভাই প্রশ্ন করেছেন। অপরাধমূলক নরহত্যা হচ্ছে যে হত্যা করলে আপনার অপরাধ হবে, সেটাই হচ্ছে অপরাধমূলক নরহত্যা। আপনাকে সাজার আওতায় আনা হবে, বিচারের আওতায় আনা হবে, সেইটাই। একটু আগে 100 ধারা এবং 103 ধারায় 6টি এবং 4টি 10টি ক্ষেত্রে অপরাধ নয়, তার মানে সেগুলো অপরাধমূলক নরহত্যা না, সেগুলো নরহত্যা। আপনি মানুষ মেরে ফেলেছেন প্রাইভেট ডিফেন্সের কারণে, সেটা নরহত্যা, নট কালপেবল। কালপেবল শব্দের অর্থ বা অপরাধমূলক বা নিন্দনীয়, বা যেটার জন্য পেনাল্টি দেওয়া যাবে, সাজা দেওয়া যাবে। আচ্ছা, কে প্রশ্ন করলেন? আনোয়ার ভাই, অপরাধমূলক নরহত্যা মানে কি? আচ্ছা, 2টা প্রশ্ন করেছেন। চতুর্থত, আসন্ন বিপজ্জনক কার্যের, ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট এর মাধ্যমে হত্যা, এক্ষেত্রে মৃত্যু ঘটানোর অভিপ্রায় অপরিহার্য নয়। এটা কি? মনে করেন আপনার হাতে পিস্তল আছে, সামনে একজন ব্যক্তি আছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ মানে কাছাকাছি থেকে আপনি মাথায় গুলি করলেন, এই কাজে মানুষ বাঁচবে? বাঁচবে না। তাহলে এই ধরনের বিপজ্জনক কাজ করলে মানুষ মারা যেতে পারে, জেনে শুনে সেই কাজটা যদি করেন তাহলে কি হবে? বা আপনি 7 তলার বিল্ডিং এর উপরে দুই ভাই বা দুই বন্ধু বা দুই প্রতিবেশী গল্প করছেন, করতে করতে 7 তলার ভবন থেকে একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, তাহলে এটা কি? বিপজ্জনক কাজ, যে নিচে পড়লেই মারা যাওয়ার সম্ভাবনা কি? প্রায় শতভাগ। তো এই কাজটি করলে কি হবে? খুনের উপাদান চলে আসলো। আপনি যদি এই কথা বলেন আদালতে যে আমি ধাক্কা দিয়েছিলাম, আমি তো তাকে খুন করতে চাইনি ইওর অনার, আপনাকে কি প্রাইভেট ডিফেন্স দিবে? দিবে না। কিন্তু হ্যাঁ, যদি এরকম সিচুয়েশন হয় যে তাকে ফেলে না দিলে আপনাকে মেরে ফেলছিল বা অন্য কোনো অঘটন ঘটছিল, যেটা 100 ধারায় আছে, 100 ধারা যদি আপনি স্ট্যান্ড করতে পারেন, আপনার পক্ষে প্রমাণ করতে পারেন, তাহলে আপনি বেঁচে যাবেন। নচেত আপনার মার্ডার অর্থাৎ 302 ধারার অপরাধ হবে এবং মৃত্যুদণ্ড হতে পারে। এবার আমরা দেখব 5টি ব্যতিক্রম হলে কখন নট মার্ডার, অর্থাৎ মার্ডার না হলে সেটা কালপেবল হোমিসাইডই থেকে যেতে পারে, জেনারেল এক্সেপশনস এর মধ্যে চলে যেতে পারে, বা অন্য কোনো অপরাধের মধ্যে আসতে পারে। সেটা আমরা দেখি। কোনো হত্যাকাণ্ড যদি 5টি ব্যতিক্রমের মধ্যে আসে, তাহলে সেটা খুন নয়। ব্যতিক্রম 1, গুরুতর ও আকস্মিক উত্তেজনা, গ্র্যাব অ্যান্ড সাডেন প্রভোকেশন, এর ফলে উত্তেজনা প্রদানকারীকে বা ভুলক্রমে অন্য ব্যক্তিকে হত্যা যদি হয়, তাহলে সেটা খুন হবে না, তবে শুধুমাত্র কালপেবল হোমিসাইড বা অপরাধমূলক নরহত্যা হবে। মানে খুন হলো না, সেটা কালপেবল হোমিসাইড হবে। মার্ডারের সাজা আছে 302-এ, আর কালপেবল হোমিসাইডের সাজা আছে 304-এ। তার মানে 304-এ কিন্তু মৃত্যুদণ্ড নাই, সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, মানে একটু সাজা কম। তবে এখানে শর্ত আছে কি, নিজেই নিজেকে আকস্মিক উত্তেজনা প্রদান করা যাবে না। মানে আমি এমন একটা নেশা জাতীয় দ্রব্য নিলাম যেটার মাধ্যমে আমি উত্তেজিত হয়ে গেলাম, হইয়া কাউকে খুন করে ফেললাম, তখন আমি যে বললাম আমি তো আকস্মিক উত্তেজিত হয়ে গেছিলাম ইওর অনার, তাহলে আমি তো মার্ডার করিনি, এটা বলা যাবে না। কারণ উত্তেজনাটা অন্যর কাজের মাধ্যমে আসতে হবে, নিজের কাজের মাধ্যমে ইন্টেনশনালি করা যাবে না। দ্বিতীয়ত, আকস্মিক উত্তেজনাটি কোনো আইনানুগ কাজের মাধ্যমে হবে না। তাহলে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে আসছে, আপনি রেগে গেলেন, আপনি খুব বড় নেতা মানুষ। এখন পুলিশ যদি চলে আসে, তাহলে পুলিশের কাজ পুলিশ করবে, আপনি সেখানে বাধা দিলে তো হবে না। সাধারণ ব্যক্তি তো আপনাকে কোনো কোনো সাধারণ ব্যক্তি আপনাকে ধরতে আসলে 100 ধারা আপনি প্রয়োগ করতে পারেন, পুলিশ ধরতে আসলে আপনি তো প্রয়োগ করতে পারবেন না। তাহলে ওখানে আপনাকে মেনে নিতে হবে, কারণ পুলিশের কাজ পুলিশকে করতে দিতে হবে, কারণ সে কি আইনানুগ কাজ করছে। তৃতীয়ত, আকস্মিক উত্তেজনাটি আত্মরক্ষার মাধ্যমে হবে না। তার মানে আপনি একজনকে ঘুষি মারতে গেলেন, সে রেগে গিয়ে আপনাকে একটা ঘুষি মারলো, তো সে, আপনি প্রথমে ঘুষি মারলেন, সে পরে ঘুষি মারলো, তখন আপনি রেগে গেলেন যে আমাকে ঘুষি মারলো, তখন তাকে মেরে ফেললেন।
তাহলে ঘটনাটা কেমন হলো? ঘটলো, সূত্রপাত তো আপনি করলেন, এবং সে প্রাইভেট ডিফেন্সের জন্য সে আপনাকে আটকানোর চেষ্টা করেছিল। তারপরে আপনি সে আটকানোর কারণে রেগে গেছেন যে আমাকে আটকাচ্ছে, আপনি তাকে মেরে দিলেন। তো এইটা হলে 1 নম্বর যে সাডেন প্রভোকেশন, এইটার সুযোগ নেওয়া সম্ভব হবে না। একটা ব্যাখ্যা আছে, উত্তেজনাটি যথেষ্ট গুরুতর ও আকস্মিক ছিল কিনা তা একটি ঘটনাগত প্রশ্ন। ঘটনা কেমন ঘটেছিল, এমন উত্তেজিত হয়েছেন যে আপনি খুন করে ফেলবেন, তত বড় উত্তেজনা দিয়েছিল কিনা, স্লিম ম্যাটারে আপনি রেগে গেছেন কিনা। ব্যতিক্রম 2, দেহ ও সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগের সীমা অতিক্রম করে। ওই যে 99 ধারায় বলা আছে, সে 99 ধারা আপনি এক্সিড করেছেন, তাহলে সরল বিশ্বাসে খুন হয়ে গেছে। কিন্তু আপনি ওই যে, আপনি চাইলে তাকে বাঁশ নিয়ে আসছিল, তাকে আটকাতে পারেন, তাকে হয়তো বা একটা পা ভেঙে দিলেন, কিন্তু মেরে ফেলতে পারতেন না। পা ভাঙলেন, পড়ে গেল, তারপরেও পিটাতে 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 মেরেই ফেললেন। দরকার ছিল এতগুলো মারার? এখানে একটা শব্দ লিখে রাখবেন, নোট নেন যে রিপিটেড, রিপিটেড হার্ট, মানে বারবার বারবার আঘাত করা। যখন কোনো মামলায় দেখবেন যে একাধিকবার আঘাতের কথা বলা আছে, যে এতবার আঘাত করে, তার মানে এটা প্রাইভেট ডিফেন্স কখনো নিতে পারবে না। বারবার আঘাত করলে প্রাইভেট ডিফেন্স নষ্ট হয়ে যায়। একবার আঘাত করলে, দুইবার আঘাত করলে প্রাইভেট ডিফেন্স মোটামুটি থাকে। তো যখন তৃতীয় চতুর্থবার বারবার, মানে রিপিটেড হার্ট, তখন প্রসিকিউশন পক্ষ বা বাদী পক্ষ বলবে স্যার বারবার আঘাত করেছে, তার মানে ইন্টেনশন মেরে ফেলারই ছিল। তখন জামিনে বাধা হয়ে যাবে। তো জামিন বা বেল হিয়ারিং এর সময় এটা কাজে লাগে, এটা লক্ষ্য রাখবেন। এটা কিন্তু খুন নয়, শুধু অপরাধমূলক নরহত্যা হবে। সীমা অতিক্রম করেছে, তার মানে প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করেছে ঠিকই, 99 ধারায় এসে আপনার প্রাইভেট ডিফেন্সটাকে যতটুকু কন্ট্রোল করতে বলেছিল আপনি করেননি। কিছুক্ষণের মধ্যে বিরতি হবে, বিরতির পরে আমরা 10 মিনিটের ব্রেক আবার আসবো। আশা করি শেষ হবে, 11টা 20-এর মধ্যে শেষ হবে। ব্যতিক্রম 3, সরকারি কর্মচারী বা তার সাহায্যকারী হিসেবে ক্ষমতার সীমা অতিক্রম করে হত্যা খুন নয়। কি হবে? নরহত্যা হবে, শুধু অপরাধমূলক। ব্যতিক্রম 4, আকস্মিক কলহ, বিবাদ বা ঝগড়া, সাডেন কোয়ারেল শুরু হয়েছে, এর ফলে একজন আরেকজনকে মেরে ফেললো, এটা খুন হবে না, কিন্তু অপরাধমূলক নরহত্যা হবে। ব্যতিক্রম 5, সম্মতিক্রমে মৃত্যু, ডেথ উইথ কনসেন্ট, 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি মৃত্যুর ঝুঁকি নিলে, মানে খেলাধুলা, ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে, ফুটবল ক্রিকেট খেলতে লেগে আঘাতপ্রাপ্ত হয়েছে, বা অনেক সময় আগে তরবারি নিয়ে খেলা হতো, কুস্তিগিরি খেলা হতো, কুস্তি খেলতে 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 মানুষ মেরেই ফেলেছে, তাহলে সেখানে কি হবে না? সেখানে খুন হবে না, কিন্তু অপরাধমূলক নরহত্যা হবে। তার নিয়ম কারণ আছে। একজন ক্রিকেট খেলছে, একজন বল করলো, ব্যাটসম্যান জোরে মারলো, ওই বলটা দ্রুত যায়, যে বল মানে যে বলারের মাথায় লাগলো। লক্ষ্য করেন ঘটনা, ক্রিকেট খেলায় বলার বল ছুড়ে দিল, ব্যাটসম্যান ব্যাট করলো, এবং ওই বলটা দ্রুত যে ব্যাটসম্যানের আঘাতের কারণে বলারের মাথায় লেগে বলার মারা গেল। এটাতে কি হবে না? অপরাধ হবে না, কারণ খেলাধুলা করছে, হতে পারে। কিন্তু হ্যাঁ, মনে করেন যে খেলার মাঠে বিশৃঙ্খলা শুরু হয়েছে, স্ট্যাম্প বা ব্যাটটা নিয়ে এসে একজন ওই স্ট্যাম্প দিয়ে একজনের মাথায় আঘাত করে মেরে ফেললো, এটা কি খেলার অংশ? খেলার বাইরের অংশ, তখন সেটা কিন্তু খুন হয়ে যাবে। তবে 18 বছরের কম বয়স্ক শিশু হলে, মানে 18 বছরের কম বয়স্ক শিশু যদি, 18 বছরের কম বয়স্ক শিশু যদি খেলাধুলা করতে যে একজন আরেকজনকে মেরে ফেলে, তাহলে কিন্তু সেইটা কি হবে? তো মার্ডারের 4টি উপাদান, মনে করেন যে চায়ের মধ্যে যদি চিনি দেওয়া হয়, সেটা চিনি সহ মিষ্টি চা হয়ে গেল। তো চিনিটাকে যদি আমরা ইন্টেনশন বলি, বা মনের মধ্যের ইচ্ছা বা অভিপ্রায়, তো যদি চায়ে চিনি দেওয়া হয় সেটা চিনিযুক্ত মিষ্টি চা হলো, আর যদি চিনি দেওয়া না হয় সেটা চিনি ছাড়া চা হলো। তেমনি এই কাউকে যদি হত্যা করার ইন্টেনশন থাকে কারো, তাহলেই সেটা মার্ডার হয়ে যাবে। এটা বেসিক একটা পার্থক্য, ইন্টেনশনের ওপরে নির্ভর করে সেটা মার্ডার হবে না কালপেবল হোমিসাইড হবে। তো কারো যদি ইন্টেনশন থাকে, তাহলে মার্ডারের যে 4টি উপাদান, সেই 4টি উপাদানের 4টির যে কোনো একটি চলে আসবে। আর যদি কারো
কাউকে মেরে ফেলার উদ্দেশ্য না থাকে, ইন্টেনশন না থাকে, ইচ্ছাকৃতভাবে না মারে, তাহলে কিন্তু ইন্টেনশন থাকবে না। তাহলে পাঁচটি যে ব্যতিক্রম আছে এই ব্যতিক্রমের মধ্যে চলে যাবে। তো এইভাবে আপনারা পার্থক্য কিন্তু করতে পারবেন যে কোনটি কালপেবল হোমিসাইড এবং কোনটি মার্ডার। আশা করি যারা আমার আগের ক্লাস করেছেন কালপেবল হোমিসাইড এবং মার্ডারের পার্থক্য তারা ভালোভাবেই বোঝেন। আচ্ছা, সকল খুনই অপরাধমূলক নরহত্যা, কিন্তু সকল অপরাধমূলক নরহত্যা খুন নয়। অর্থাৎ এখানে অপরাধমূলক নরহত্যা হচ্ছে একটা ব্যাপক বড় এরিয়া, তার ভেতরের একটা ক্ষুদ্র এরিয়া হচ্ছে মার্ডার বা খুন। আবার যদি বলতে পারি অপরাধজনিত নরহত্যা বা অপরাধমূলক নরহত্যা হলো মূল অপরাধ বা জেনাস, মানে সেখানে হত্যাকাণ্ড থাকবেই। প্রথমত একটা মানুষ মারা যাবে, ডেড বডি পাওয়া যাবে। ডেড বডি পাওয়া গেল মানে একটা হত্যা হয়েছে। তারপরে দেখতে হবে যে এটা খুন হয়েছে কি না। মানে সেকেন্ড কোশ্চেন হচ্ছে খুন হয়েছে কিনা, ফার্স্ট কোশ্চেন কেউ মারা গিয়েছে কিনা, তার মানে ডেড বডি থাকতে হবে। মৃত্যুর সবচেয়ে বড় প্রমাণ কি? ডেড বডি। ডেড বডি যদি পাওয়া যায় তাহলে হত্যাকাণ্ড হয়েছে। এখন পরে দেখতে হবে হত্যাকাণ্ডটার কারণটা কি। সেটা কি ন্যাচারাল ডেথ, মানে এমনিতে মানুষ মারা গেছে কিনা, অসুখে মারা গেছে কিনা, অ্যাক্সিডেন্টে মারা গেছে কিনা, কেউ মেরে ফেলেছে কিনা, আত্মহত্যা করেছে কিনা। তাহলে ইউডিকেস, আনন্যাচারাল ডেথ। আনন্যাচারাল ডেথ মানুষ অসুখ বিসুখে মারা যেতে পারে, বৃদ্ধ মানে বয়সের কারণে মারা যেতে পারে, এটা ন্যাচারাল ডেথ। কিন্তু আনন্যাচারাল ডেথের মধ্যে যেগুলো আছে সেগুলো অপরাধ হতে পারে। এই অপরাধটা সবচাইতে বড় অপরাধের মধ্যে যখন আসবে তখন একটা মার্ডার। পেনাল কোডের মধ্যে মার্ডারের জন্য সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে মূল অপরাধ হচ্ছে এই কালপেবল হোমিসাইড যেটা জেনাস, এবং খুন হলো তারই একটি বিশেষ শাখা বা স্পেসিস। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা জেনাস স্পেসিস কি জিনিস সেটা ভালোই বোঝেন। তো জেনাস হচ্ছে গণ, জেনাসের বাংলা হচ্ছে গণ, আর স্পেসিসের বাংলা হচ্ছে প্রজাতি। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা বোঝেন, প্রজাতি হচ্ছে অনেক ছোট স্তরের একটা বিষয়, আর গণ বা জেনাস হচ্ছে বড় স্তরের। সায়েন্টিফিক নেম তৈরি করার জন্য কিন্তু এগুলো জানা লাগে, দ্বিপদ নামকরণ যেগুলো, যারা বায়োলজি পড়েছেন। আচ্ছা, এরপরে দেখেন 99 এসে আমরা একজনকে খুন করতে গিয়ে অন্যজনকে যদি খুন করা হয় তাহলে সেটার শাস্তি হবে খুনের অনুরূপ শাস্তি হবে। এই কথা লেখা আছে কততে? 301-এ আছে। 301-এ বলছে একজনকে খুন করতে গিয়ে আরেকজনকে খুন করলে মৃত্যুদণ্ড দেওয়া যাবে, যাবজ্জীবন কারাদণ্ড। এই কথা ডিরেক্ট বলছে না, বলছে আপনি দেখে নিন 302 ধারায় কি আছে। 302 ধারা মতে, মানে 302 ধারায় যা আছে তাই ওখানে লেখা আছে, জাস্ট খুনের অনুরূপ শাস্তি হবে। তাহলে খুনের শাস্তি কি? আমরা 302 পেয়ে যাচ্ছি যে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু ব্র্যাকেটে স লেখা আছে, স মিন্স সশ্রম কারাদণ্ড, রিগোরাস ইমপ্রাইজনমেন্ট। প্লাস মানে এবং অর্থদণ্ড। তার মানে এখানে অথবা অর্থদণ্ড না, এবং এখানে মৃত্যুদণ্ড দিলেও মাঝখানে এর সাথে অর্থদণ্ড দিবে, যাবজ্জীবন কারাদণ্ড দিলেও এর সাথে অর্থদণ্ড দিবে, মাস্ট। এবং ধারা 302, আবার যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুন। একজন ব্যক্তি অপরাধ করেছে, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, লাইফ ইমপ্রাইজনমেন্ট ভোগ করছে সে, জেলের ভেতরে হোক বা জেল থেকে পালিয়ে বাইরে এসে হোক। এই ব্যক্তি যে যাবজ্জীবন কারাদণ্ডের একজন দাগী আসামি, এই দাগী আসামি যদি কাউকে খুন করে ফেলে তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এবং এই মৃত্যুদণ্ডটা কত ধারা অনুসারে? 303। এবং 303 ধারায় যে সাজা সেটা হচ্ছে একমাত্র মৃত্যুদণ্ড। এটাই সর্বনিম্ন সাজা, এটাই ন্যূনতম সাজা, এটাই সর্বোচ্চ সাজা। একটা কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন আছে যে, আমরা কনফিউশন সৃষ্টিকারী প্রশ্নের অংশ যে আবার রিপিট করবো এটা, যে 302 ধারায় সর্বনিম্ন শাস্তি কোনটি? তো 302 ধারার সর্বনিম্ন শাস্তি মৃত্যুদণ্ড। আর মৃত্যুদণ্ড কি সর্বনিম্ন হলো? হয়তো বা মৃত্যুদণ্ডের সাথে যাবজ্জীবন থাকবে, 10 বছর থাকবে, 7 বছর থাকবে, অনেকেই 7 বছর উত্তর করে দিবে, মানে 7 বছরটা কি সর্বনিম্ন তাই। কিন্তু 302 ধারায় কি 7 বছর দেওয়ার সুযোগ আছে? মৃত্যুদণ্ড এটাই সর্বনিম্ন, এটাই সর্বোচ্চ। তো সর্বনিম্ন কথাটা দিয়ে বা ন্যূনতম কথাটা দিয়ে মিনিমাম কথাটা দিয়ে কনফিউজড করতে পারে আপনাদের। উত্তর মৃত্যুদণ্ডই হবে, কারণ আপনি জেনে গেলেন 302 ধারা মানেই একটাই শাস্তি।
এরপরে যেগুলো আছে ধীরে ধীরে পড়তে থাকবেন। মূল মূল জায়গায় আমি একটু টাচ করার চেষ্টা করব। এই প্রশ্নটা আসে, খুনের প্রচেষ্টা শাস্তি 307-এ আছে। রুবেল ভাই বলবেন, ছোট প্রশ্ন হলে উত্তর পাবেন, বড় প্রশ্ন হলে উত্তর পাবেন না। রিভিশন ক্লাস। না স্যার, সরি স্যার, ওই একটা জিনিস মনে হয় ভুল হচ্ছে স্যার আপনার। সেটা হচ্ছে যে এটা 303 ধারায় স্যার খুনের একমাত্র শাস্তি স্যার, যে মৃত্যুদণ্ড স্যার, এই একটাই 303 স্যার। এটা বলার সময় স্যার বারবার 302 হচ্ছে আর কি স্যার। এটা এটা স্যার একটু। মানে মানে আমি এখানে 303 মার্ক করছে, কিন্তু মুখে উচ্চারণ করছি 302, তাই তো? স্যার হ্যাঁ, এটা স্যার গতকালকে হয়েছিল স্যার। আচ্ছা, এরকম হওয়ার কারণ হচ্ছে আপনাদের নোট কুরিয়ার করতে যে না আছে ঘুম না আছে খাওয়া, মানে এটা ব্রেন ঠিক বলছেন স্যার। কিছুটা, হ্যাঁ কিছুটা একটু মানে অ্যাক্টিভিটি কম দেখাচ্ছে। তো একটু দুঃখ প্রকাশ করছি, কালকে থেকে এই সমস্যাগুলো হবে না। একটু বোঝার চেষ্টা করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি লাইনে থাকেন এই ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আপনি একটু একটু আমাকে ফিল্টার করবেন ভাই, হ্যাঁ। কালকে থেকে মানে আমি স্যার আজকে রাত্রে যদি একটু রেস্ট বা বিশ্রাম নিতে পারি। সকালে যে ভিডিও দিলাম এটা রাত্রে আমি এডিট করেছি, রাত্রে দিয়ে দিতাম, কিন্তু কালকে রাত্রে দেখছি ইন্টারনেট স্পিড কম। একটা ভিডিও আপলোড হতে 2 ঘন্টা লাগলে তো হবে না। সাধারণত আমার এখানে 100 মেগাবাইট পার সেকেন্ড স্পিড নেওয়া আছে, আপলোড স্পিড। তার মানে একটা 5 গিগাবাইটের ভিডিও 10 থেকে 20 মিনিটের মধ্যে আপলোড হয়ে যায় আমার। যেন আপনাদের বেটার সার্ভিস দিতে পারি বলে আমি একটা মানে আলট্রা হাই স্পিড একটা নেট নিয়ে রাখছি। থ্যাংক তারপরে ইউ মাঝে স্যার। মধ্যে আপ ডাউন করে, যেন দ্রুত দেখবেন অনেক সময় আমি দ্রুত ভিডিও দিয়ে দিই। কিন্তু আমি কাল থেকে এই যে পেন্ডিং ভিডিও আর থাকবে না, যেহেতু রেস্ট পাবো, কাল কোর্ট থেকে এসে বিকেলে পেন্ডিং ভিডিওগুলো দিয়ে দিব। কারণ কালকে কুরিয়ার করতে হলে বেশি আমার চাপ হবে না, আমি বিকেলেই কুরিয়ার করে চলে আসব। আচ্ছা, তাহলে আবারও বলছি, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তি, দাগী আসামি যদি ফার্দার আবার কাউকে মেরে ফেলে, তাহলে এ তো সমাজের জন্য খুব বিপজ্জনক লোক। যাবজ্জীবন কারাদণ্ড দিয়েও তাকে আটকানো গেল না, সে আবার খুন করে যাচ্ছে, তাহলে কি সে দুনিয়ার জন্য একটা বোঝা। তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। কি করতে হবে? মৃত্যুদণ্ড দিয়ে দিতে হবে। এই লোককে আর বাঁচিয়ে রাখা যাবে না। তাই এটাই সর্বনিম্ন সর্বোচ্চ ন্যূনতম। এটা কত ধারা? 303 ধারা। আবার রিপিট করছি, 303। আচ্ছা, এরপরে যেটা আমি পড়বো, খুনের প্রচেষ্টা বা অ্যাটেম্প টু মার্ডার, আমরা 307 ধারায় যে কোনো মামলা করলে, কিন্তু একজন চড় মেরেছে, 323, এর সাথে 307 যুক্ত করে দিই। যে মেরে ফেলার উদ্দেশ্যে মারতে গেছিল, সরে গেছে, জাস্ট চড়টা লেগেছে ইওর অনার। তার মারার উদ্দেশ্য ছিল, এগো মেরে ফেলার উদ্দেশ্য ছিল। 323-এর সাথে 307 যুক্ত করে মামলা ফাইলিং করা হয়। অদ্ভুত মামলা হয়, হাস্যকর মামলা হয়, যেখানে আঘাত বলে কিছুই নাই। চড় মারলে তো 2 দিন পরে সেটার আর কোনো চিহ্নই থাকবে না। তো যদি মার্ডার করার চেষ্টা করে আঘাতপ্রাপ্ত যদি হয়, মানে আঘাতের চিহ্ন থাকে, তাহলে 10 বছর সর্বোচ্চ হতে পারে। আর সরি, আঘাতপ্রাপ্ত না হলে মানে লাগেইনি 10 বছর, কিন্তু যদি প্রমাণ করে, মনে করেন আঘাতপ্রাপ্ত হলো না, যেমন কেউ যদি বালিশ মুখে চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করে, একজন ব্যক্তি শুয়ে আছে, মুখে বালিশ চাপা দিল, কিন্তু কেউ দেখে ফেললো, মারতে পারলো না, বালিশ চাপার কারণে কি শরীরে আঘাতের চিহ্ন থাকবে? থাকবে না। তাহলে এখানে 10 বছর হবে। আঘাতপ্রাপ্ত হলে তার মানে সিম্পল বা গ্রিভিয়াস হার্ট হয়েছে অ্যাটেম্প টু মার্ডার করতে গিয়ে, সেই ক্ষেত্রে যদি এটা প্রমাণ করা যায় তাহলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এই যে এইটা কিন্তু আসে, অথবা 10 বছর, অথবা এটা মানে 307-এ আমরা সবাই জানি 10 বছর, কিন্তু আঘাতপ্রাপ্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড। তার মানে যাবজ্জীবন কারাদণ্ডের একটা ধারা, এটা হচ্ছে 307। এই জায়গাটার থেকে প্রশ্ন আসে, অনেকে বুঝতে পারে না। আরো একটা জায়গা থেকে প্রশ্ন আসে এখান থেকে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের প্রচেষ্টা, একটু আগে আমরা যেটা দেখলাম 303, মানে ওই যে দুনিয়ার বোঝ, এই ব্যক্তিকে জি থামানোই স্যার। যাচ্ছে না, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে তাকে উড়িয়ে দিতে হবে, দুনিয়া থেকে তুলে দিতে হবে তাকে, যে জাহান্নামে চলে যাও। তো এই ব্যক্তি যদি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত কোনো দাগী আসামি আবার কাউকে যদি খুনের চেষ্টা করে, সে মারা গেল না কিন্তু সে আঘাতপ্রাপ্ত হয়েছে, এখানে লেখা আছে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। তার মানে মেরে ফেললেও মৃত্যুদণ্ড তার হবে। আর যদি মারতে গিয়ে সাকসেস হয়নি, জাস্ট অ্যাটেম্প টু মার্ডার হয়েছে, যেহেতু সে মৃত্যুদণ্ড না দিলে তাকে আর আটকানো যাচ্ছে না, যাবজ্জীবন কারাদণ্ড দিয়েও তাকে ভয় দেখানো যাচ্ছে না,
তাকে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। এখানে কিন্তু ঘটনাটা কিভাবে ঘটেছে, আঘাতটা কতটুকু গুরুতর, এটার উপরে ডিপেন্ড করে বিচারক সাজা দিবেন। তার মানে এখানে দেওয়া যেতে পারে, দিয়ে এখানে কি করেনি, ফোর্স অ্যাপ্লাই করেনি। আইন এখানে সফট সফট আচরণ দেখিয়েছে, কিন্তু 303-এ কোনো সফটনেস নাই। 303-এ কিন্তু একেবারে হার্ডলি বলে দেওয়া হচ্ছে একেবারে মৃত্যুদণ্ড দিতে হবে। আচ্ছা, আত্মহত্যার প্রচেষ্টা, কেউ মানে নিজেকে মেরে ফেলার জন্য কমিট সুইসাইড, সুইসাইডের চেষ্টা করলো কিন্তু বেঁচে গেল, কেউ যদি তার বিরুদ্ধে মামলা করে বা পুলিশ যদি জানতে পারে, তাকে যদি ধরে নিয়ে যায়, মামলা হয়, তাহলে তার 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড হতে পারে। আর সে যদি মারা যায়, চেষ্টা করে যদি সফল হয় মারা যায়, তাহলে তাকে আর সাজা দেওয়া যায় না, মৃত ব্যক্তিকে তো আর সাজা দেওয়া যায় না। একজন ব্যক্তি নামে মামলা হয়েছে, আসামি যদি মারা যায়, আসামি মারা গেলে কিন্তু আসামির ছেলে মেয়েদের বা তার পরিবারের কাউকে সাজা দেওয়া যায় না, সাজা দেওয়ার বিধান নেই। কোনো মামলা যদি আসামি একটাই হয় এবং সে যদি মারা যায়, মামলা কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, এই মামলা স্টপ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর অগ্রসর হবে না। কারণ কাকে সাজা দেবে, সেই তো শেষ। এই সবচেয়ে বড় সাজা পেয়ে গেছে মৃত্যু। এটা 309 আছে, বিনাশ্রম। এই বিনাশ্রম তার শ্যাডো করে দিয়েছি, দ্যাটস মিনস যে এটা গুরুত্বপূর্ণ।